তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সেবাশ্রয় শিবির চালিয়ে আসছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই হুগলির বিভিন্ন এলাকাতে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল ধনিয়াখালীর পর এদিন চুঁচুড়ার সূর্যসেন স্কুলের মাঠে তিনি এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন, যেখানে শিশু বিভাগ থেকে আরম্ভ করে চক্ষু বিভাগ, দন্ত বিভাগ প্রভৃতি বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি গতকাল তিনি যেমন ধনিয়াখালীতেও কৃত্রিম অঙ্গ প্রদান করেছেন, এদিন চুঁচুড়াতেও বিকেলবেলা যুব সংঘের মাঠ থেকে কৃত্রিম অঙ্গ প্রদানের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও তিনি জানান। এদিন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শিল্পা নন্দী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ বহু বিশিষ্টজনেরা। স্বাস্থ্য শিবির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় যে আয়োজন করেছেন, তাকে আমরা এই শুভ কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং রচনা যেটা বলেছিল নির্বাচনের আগে যে আমি মানুষের পাশে থাকব, এটাই তার প্রমাণ। রচনা বন্দ্যোপাধ্যায়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই সম্মানীয় এবং সবাইকে আমার প্রণাম, আমার নমস্কার। আমাদের ভীষণ প্রিয়, আপনাদের সকলের প্রিয় বিধায়ক অসিতদা রয়েছেন, আমাদের সকলের প্রিয় বিধায়ক তপনদা রয়েছেন, শিল্পী শিল্পা রয়েছেন, আমাদের চেয়ারপারসন অমিতা রয়েছেন। সবাইকে প্রণাম জানাচ্ছি এবং যারা রয়েছেন সবাইকে। আপনাদের সকলের ভালোবাসায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্যোগে আজকে এই স্বাস্থ্য শিবির। সব থেকে বড় কথা, আমি যখন জয়ী হয়েছিলাম আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, এবং সেটা কাজের মাধ্যমে প্রকাশ করা দরকার। সবসময় মুখে বললে সবসময় হয় না, এবং সেই জন্য আমার প্রথম থেকেই এটাই ইচ্ছে যে আমি স্বাস্থ্য নিয়ে কাজ করব এবং শিক্ষা নিয়ে কাজ করব। আর আমি 4-5 বছর যতদিন আমি আপনাদের সাথে আছি, আমি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে এগিয়ে যাব এবং আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো সব রকম কাজের মাধ্যমে। আজকে আমি বেশি কথা বলবো না, এখন আমি বেশি কথা বলবো না, কারণ আমার সন্ধ্যেবেলা বড় অনুষ্ঠান হয়ে চলেছে যুব সংঘের মাঠে। আপনারা সবাই আমন্ত্রিত, সেখানে আপনারা সবাই আসবেন, সেখানে আমি আমার বক্তৃতা রাখবো এবং আগামী দিনে আমার কি কি পরিকল্পনা আছে এবং আমি এই বছর কি কি করেছি সেগুলো সবই আপনারা জানতে পারবেন আজকে সন্ধ্যেবেলা। সেখানে আমাদের সবাইকে আমরা সম্মানীয় অনেক মানুষ আসবে, তাদেরকে আমরা সম্মানিত। আরে তোমাদের উঠে আছে কালকে ধনিয়াখালীতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম্ব দিয়েছি সবাইকে। আজকে আমাদের অল ওভার ফুল বডির ডায়াগনোসিস সেন্টারের মতো খোলা হয়েছে, যেখানে স্বাস্থ্য সব রকম পরীক্ষা যাতে হয়, ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সব রকম টেস্টিং এবং হচ্ছে এবং আসলে করতে হবে। সেটা একটি প্রয়াস এবং আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই, শিক্ষা নিয়ে কাজ করতে চাই, শুরু করলাম। আগামী দিনে আশা করি সব জায়গায় দিতে পারবো এবং সবার কিন্তু একেবারে যে ব্যাধিগুলো ধরা পড়বে সেগুলো কি একেবারে নির্মূল করার জন্য কোনো ব্যবস্থা থাকবে? আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। 5 জনের যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত, যেখানে তাদের পাঠানো উচিত, সেখানে আমরা তাদেরকে রেকমেন্ড করে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরম স্বাস্থ্য শিবির করেছিলেন, তারপরে সেখান থেকেই অনুপ্রেরণা কি? একদম, উনি তো আমাদের পথপ্রদর্শক। দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের পথপ্রদর্শক। তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি, নাকি আমরা সবাই যদি লকেট চ্যাটার্জি বিগত যে সাংসদ ছিলেন সে কি স্বাস্থ্য ব্যাপারে কোনো রকম কাজ করেননি, তবে কি স্বাস্থ্য ধরলেন আপনি? পারবো না। আপনারা সবাই কারো ইন্টারভিউ নিয়েছেন, আপনারা সবাই বলতে পারবেন তিনি কি কাজ করেছেন। আমি জানি, আমি আমার কাজ করতে এসেছি, আমি আমার কাজ করবো। কিন্তু সারা শহর জুড়ে সকলের একটাই আবেদন যে চুঁচুড়া হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক, সেটা আপনি বলেছিলেন, সেটা কবে হবে? সেটা খুব স্বাস্থ্যের ব্যাপারে তো আমি বলেছি আমি কাজ করবো। আগামী দিনে আমার সময়ও আছে, আমি কয়েক মাস হয়েছে সবে এসেছি, এখন 1 বছর কমপ্লিট হয়নি, সবে 7-8 মাস হয়েছে। আগামী দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, দিদির সাথে আলোচনা করবো এবং
আমার চুচুড়া শহর শুধু নয়, তার সাথে বাকি 6টা জায়গাও যাতে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং স্বাস্থ্য নিয়ে তারা যাতে কোনো রকম ক্ষোভ প্রকাশ না করতে পারে সেই চেষ্টা আমি চাই। দিদি, সদর হাসপাতালটা কবে দেখবেন? বুড়ি কল্যাণ সমিতি নেই, মিটিং হচ্ছে না, বুড়ি অভিযোগ, সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে, মানে ওষুধের দাম বেশি, দামি ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে না। আপনি তো স্বাস্থ্য ব্যবস্থায় আজকে দেখছেন। আগামী দিনে নিশ্চয়ই একটা করে সব কাজ করবো এবং আপনাদের পাচ্ছি যারা আপনাদের কমপ্লেন্স আছে সেগুলো এবং যাতে না হয় সেটা প্রাথমিকভাবে স্বাস্থ্য শিক্ষাটা কেন বেছে নিলেন? সেটাই মানুষের সব শিক্ষা। শরীর ঠিক থাকলে জীবনে লড়াই করার সুযোগ পারে, আর শিক্ষা থাকলে জীবনে বড় এই ছাড়া জীবনে কি দরকার। শিক্ষার তো বর্তমান অবস্থা খুব খারাপ। 31শে ডিসেম্বর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সময় একটা দিয়েছে সুপ্রিম আদালতে। করছেন আমাদের দিদি যেখানে আছেন তিনি আমাদের ভরসা আসেন, তিনি যখন আছেন সব কিন্তু অনেকে স্কুল যাচ্ছেন না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ঠিক হয়ে যাবে। আমরা সবসময় শুভাকাঙ্ক্ষী সব কিছুর জন্য আমরা চাইবো সব কিছু ঠিক হয়ে যাক এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সবাই স্কুল থ্যাংক ইউ। নির্দেশ তার আদর্শ, সেই আদর্শকে সম্মান দিয়ে আমাদের সাংসদ রচনা ব্যানার্জি তিনি বিভিন্ন বিধানসভায় ঘুরে ঘুরে এইরকম শিবির করছেন। চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য শিবির, বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা, কৃত্রিম অঙ্গদান, হুইল চেয়ার, এমনকি যারা খেলাধুলায় কৃতিত্বের সাথে অর্জন করেছে তাদেরও সংবর্ধনা দেয়া, ছাত্রছাত্রীদের সংবর্ধনা, এইসব কাজের মধ্য দিয়ে মানুষের কাছে থেকে থাকতে আপনার কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা ধর্ম জাতি নিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। আর আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং রচনা ব্যানার্জির নেতৃত্বে মানুষের সেবামূলক কাজের মধ্য দিয়ে আরেকটা দাদা আমরা দেখেছি যে স্বাস্থ্য শিবির হয় একদিকে বা যে ব্যাধিগুলো পাওয়া যায় বিভিন্ন পরীক্ষা করে সেটা সমাধান করা হয় না, কিন্তু এই যে উকিলের যে নতুন উদ্যোগ ওটাকে নির্মূল করা সব কাজ এটা কিন্তু এবং যাদের দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হবে এখানে যেটা পরিষেবা নেই সেই পরিষেবা যাতে সরকারি স্তরে পাওয়া যায় আমরা সর্বস্ব স্বাস্থ্য শিবিরটা চিকিৎসা করাবেন, যার কিছু সমস্যা আছে সমস্যা হবে সেগুলো নিশ্চয়ই করছে, আমরা সমাধানের চেষ্টা করবো আমাদের স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। এদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামফ্রন্টের সমাবেশে যোগ দিতে সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলার সিঙ্গুরের বাগডাঙ্গা, চিনামোড়, পান্ডুয়া, চুচুড়া সহ বিভিন্ন এলাকা থেকে বামফ্রন্ট নেতাকর্মীরা বাসে এবং ট্রেনে করে কলকাতা গেলেন ব্রিগেডের সমাবেশে যোগ দিতে। কি বলছেন তারা আমরা শুনব। সরকার এবং রাজ্য সরকারের যে নীতি তারা অবলম্বন করে চলেছে তাতে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে। কাজবাজের জায়গা নেই, তারা কিভাবে সংসার চালাবে হিমশিম খাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় সরকারের নানা রকম জিএসটি ট্যাক্স, তার করের বোঝা এবং তার সাথে রাজ্য সরকারের মিলিয়ে দুজন মিলে সেইভাবে সাধারণ মানুষকে লুটে খাচ্ছে। পক্ষ থেকে যে 3টে গণসংগঠনের যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশে আমরা যোগ দিতে যাচ্ছি। কাজ, ফসলের দাম, ন্যায্য মজুরি, এই দাবিতে ব্রিগেডের সমাবেশ। রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই ব্রিগেড, মেহনতি মানুষের ব্রিগেড, এই ব্রিগেড সমাবেশ সফল করতে সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে আমরা সবাই যাচ্ছি ব্রিগেডের সমাবেশে মেহনতি মানুষের পক্ষে আজকের জনসমর্থন নিয়ে ব্রিগেড সমাবেশকে সফল করতে, আর এই দুর্নীতিমুক্ত একটা সরকার গড়ার জন্য আগামী দিনে সকলকে আহ্বান জানাই। এই আবেদন নিয়ে আজকে আমরা ব্রিগেডে চললাম। আজকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের ডাকে ব্রিগেড, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, বস্তিবাসী মানুষ, তাদের ডাকে আজকে ব্রিগেড সমাবেশ। চোর তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আর সাম্প্রদায়িক বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি, এই দুইয়ের বিরুদ্ধে খেটে খাওয়া মজদুর, মেহনতি, নিম্ন মধ্যবিত্ত মানুষদের রুটি রুজির লড়াইকে এগিয়ে আনতে আজকের ব্রিগেড সমাবেশে যোগ দিতে কাতারে কাতারে মানুষ যোগ দেবেন। হুগলি থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। এদিন ব্রিগেডে ডাকা বামফ্রন্টের সমাবেশে মোহাম্মদ সেলিম তার বক্তব্যে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি সরকার উভয়কেই একহাত নিলেন। সাথী সভাপতি মণ্ডলী,
মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ আর গোটা রাজ্যের লড়াইয়ের ময়দান থেকে উঠে আসা আমার ভাই বোনেরা, বন্ধু, কমরেড, সাথী, সহযোদ্ধা, যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। যারা পরিশ্রম করছে তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে, খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর যারা লুটে খাচ্ছে তারা লুটের বাজার বড় করতে চাইছে। প্রতিদিন মেহনতি মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে, খালে বিলে, খনিতে, খাদানে, রাস্তার ধারে কাজ করছে, ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন। আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে। কোন কেন্দ্র সরকারের দপ্তরে, কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না, নতুন কলকারখানা হচ্ছে না। আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে, 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন, আজকে মানুষ বুঝতে পারছে। 26,000 জনের চাকরি গিয়েছে। আমরা দেখেছি মেডিকেল কলেজে আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো। লাখ লাখ মানুষ, বিশেষত মহিলারা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে। ইনসাফ চাই, বিচার চাই। আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো, কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বলল আইনে বিচার হবে না, লাইনে চলবে। যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে, আমরা বলেছিলাম, কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা মধ্যরাত্রে 14ই আগস্টে ইনসাফের জন্য, বিচারের জন্য, আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন। তাহলে রাজ্য পাল্টাচ্ছে। মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। 2011-র পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি, রাস্তায় কত আক্রমণ, বাড়িতে হামলা, হুমকি, যে বাসে করে এসছে তার উপরে হামলা। কলকাতায় সমাবেশ হয়েছে, নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে। এখন আর কিন্তু সে অবস্থা নেই। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ লাল ঝান্ডার গায়ে হাত তুলবে 2025 সাল। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সবহারা মানুষ যখন এক কাট্টা হয়, তার যে শক্তি, সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। এজন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদে যা হলো, মালদায় যা ঘটাতে চাইল, এই রামনবমী, ঈদ, জামিয়াতুল আলবিদা, জুম্মার নামাজ, তার সঙ্গে হনুমান জয়ন্তী, আমরা দেখলাম বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে, জনসভাতে, প্রেস কনফারেন্সে, টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসিকে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপিকে ঠুসে দিচ্ছে না, মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। এদিনের ব্রিগেড সমাবেশ সম্পর্কে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলছেন আমরা শুনে নেব। মেহনতি জনতার ব্রিগেড, লক্ষ লক্ষ মানুষ এই ব্রিগেডের মাঠে উপস্থিত হচ্ছে শপথ নেবার জন্য। যে শপথে
সাধারণ মানুষ আজকে ব্রিগেডিয়ার মাস্টার শপথ নিতে এসেছে যে ঘামের দাম আদায় করেই ছাড়বে। ব্যুরো রিপোর্ট, সংবাদ 24। পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এদিন মোটরবাইকে চড়ে নিজের পুরসুরা এলাকার বিভিন্ন বন্যা কবলিত এলাকা, বাঁধ, নদী, ধান জমি প্রভৃতি বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি বলেন, তিনি এ বিষয়ে এর আগেই সরকারের বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন এবং মাস পিটিশনও জমা দিয়েছিলেন। ভাগ্যের কথা, কয়েকদিন আগে সরকারি আধিকারিকরা এসে সেগুলি দেখে গেছেন, কিন্তু তিনি বিরোধী বিধায়ক হওয়ায় তাকে খবর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। তাই তিনি এদিন নিজের সরজমিনে জায়গাগুলি দেখে গেলেন এবং তিনি এদিন এও জানান, আগামী দিন যেখানে যেখানে এর জন্য তদবির করার তিনি সেখানেই তদবির করবেন। এখানে হেলান থেকে আমরা শুরু করেছি, এখন এই যে ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে আটঘরা। এই ব্রিজটা দীর্ঘদিন এখানকার মানুষের সমস্যা। বন্যার সময় এসে দেখে গেছি এখানকার করুণ পরিস্থিতি। তারপরে এখানকার মানুষের মাস্ক পিটিশন কপি নিয়ে সবাই দেয়। কপি নিয়ে আমি যেখানে যেখানে জানানো দরকার প্রত্যেক জায়গায় জানা, জেলা পরিষদ থেকে শুরু সব জানানোর পর অবশেষে গত 3-4 দিন আগে এখানে সার্ভে করে গেছে। খুব ভালো খবর এটা। তবে রাজ্য সরকার তো স্থানীয় বিধায়ককে খবর দেওয়ার প্রয়োজন মনে করেনি। এতদিন উদাসীন ছিল, কারো রাজ্য ছিল না। এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা খেতেই ব্যস্ত, তাদের এইসব কি যায় এসে যায়। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে রিসরা পঞ্চাননতলা বাজারে পথ চলতি মানুষের হাতে গোলাপ তুলে দিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণ এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। এ বিষয়ে কি বলছেন এদিনের উদ্যোক্তারা আমরা শুনে নেব। আজকে আমাদের সংখ্যালঘু সেলের ব্লকের প্রোগ্রাম। আজকে আমরা মানুষকে ফুল দিয়ে সমর্থন দিয়েছি, যেন আমরা আমাদের সাথে প্রত্যেক জাতি, ধর্ম, নির্বিশেষ লোকের সবাই আমাদের সাথে রয়েছে। যার জন্য আমরা এই পথসভা করে আমরা গোলাপ দিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়েছি এবং প্রত্যেককে আমরা বলছি যে কোনো ঝামেলায় যাবেন না, কেন আমাদের সরকার আমাদের সাথে রয়েছে। পশ্চিমবাংলার সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনো ঝামেলায় যাবেন না। ওয়াকফ বিল নিয়ে কোনো অসুবিধা নেই, আমাদের পশ্চিমবাংলা ওয়াকফ বিল পাস হবে না। কোনো প্রোগ্রামই কোনো না কোনো সংগঠনকে উদ্যোগ নিতে হয়। এটা কাকতালীয়ভাবে হলেও শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক সংখ্যালঘু সেল উদ্যোগ নিয়েছে। আর আলাদা করে পশ্চিমবঙ্গে তো সংখ্যাগুরু বলে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, বাংলার মানুষ বিশ্বাসও করে না। এখানে জাতপাত, ধর্ম, শ্রেণীবিন্যাসে আমরা বিশ্বাসী নয়। এটা বাংলার কৃষ্টি বা সংস্কৃতি নয়। আজকে সারা বাংলা জুড়ে একটা অপচেষ্টা চলছে যে ধর্মের নামে আবার দাঙ্গা লাগানোর, একটা সুড়সুড়ি দেওয়ার অপচেষ্টা চলছে। পরিষ্কার আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, সাংসদ, বাংলার বিরোধী দলনেতা, একটা বিশেষ রাজনৈতিক দলের বিধায়করা, তাদের পদাধিকারীরা খোলাখুলি উস্কানি দিচ্ছেন, খোলাখুলি মারামারি করার জন্য প্ররোচনা দিচ্ছেন, দাঙ্গা লাগাবার জন্য প্ররোচনা দিচ্ছেন। আজকে দেশেরই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তারা বলছে যে আমাদের দেশে বর্ডার লাগোয়া যে সমস্ত অঞ্চলে অশান্তি চলছে সেখানে দেশের ভেতরের কিছু কুচক্রী এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশেরও এখানে উস্কানি রয়েছে, চক্রান্ত রয়েছে, যেটা কেন্দ্রীয় এজেন্সিরাই বলছে। অপরিচিত লোকের সঙ্গে ভাব জমিয়ে তার মোটর বাইক চুরি করা এটাই তার নেশা। এর আগে বহুবার পুলিশের হাতে ধরা পড়েছেন, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েও গেছেন। এবারে বলাগড় থানার পুলিশের হাতে ধরা পড়ল বাসুদেব মণ্ডল ওরফে বালুসা ওরফে রাজকুমার। তাকে এবার ধরার পর পুলিশ তার থেকে 6টি মোটর বাইকও উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে আমরা শুনব। ওর নাম হচ্ছে বাসুদেব মণ্ডল, এলাইজ বালুসা, এলাইজ রাজকুমার। ও অনেক পুরনো ক্রিমিনাল এবং শুধুমাত্র হুগলি নয়, হুগলি ছাড়াও আশেপাশের অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে, নদিয়া, এদিকে আমাদের বর্ধমান, এই সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতেও কন্টিনিউয়াসলি ক্রাইম করে বেড়ায়, বিশেষত বাইক চুরি করে। এছাড়া বিভিন্ন ধরনের থেফটের সাথে কানেক্টেড আছে। তো বালুসাকে অ্যারেস্ট করার পর আমরা ওকে 17 তারিখ পিসি নিই
পিসি নেওয়ার পর ওকে ইন্টারোগেশন করা হয়। আমাদের একটা পুরো টিম, আমার ছেলেরা পুরো, রোহন এন্ড ওর পুরো টিম সবাই মিলে একসাথে ওকে কন্টিনিউয়াস ইন্টারোগেশন হয়। কন্টিনিউয়াস ইন্টারোগেশনের ফলে আমরা ইনফরমেশন পাই যে ও কোথায় কোথায় বাইকগুলোকে চুরি করেছে এবং কোথায় কোথায় সেল করেছে। সেই মোতাবেক 3 দিনের কন্টিনিউয়াস এফোর্টের ফলে আমরা 6টা বাইক রিকভারি করি ওর কাছ থেকে। নিজেকে ডিরেক্টর এবং জি বাংলার কর্মকর্তা পরিচয় দিয়ে চাপদানির 15 নম্বর ওয়ার্ডের স্বপন দাস সহ একদল নাট্যকর্মীকে প্রতারণার অভিযোগ উঠল দীপায়ন ব্যানার্জি ওরফে দেবুর বিরুদ্ধে। এদিন স্বপন দাস সহ নাট্যকর্মীরা ভদ্রেশ্বর থানায় দীপায়ন ব্যানার্জি ওরফে দেবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি, দীপায়নবাবু 8 তারিখ স্বপনবাবুর বাড়িতে এসে তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বলেন 11 তারিখ মানকুণ্ডুতে শুটিং হবে, কিন্তু 10 তারিখ থেকেই তার ফোন সুইচ অফ থাকে। এরপরেই স্বপনবাবুদের সন্দেহ জাগায় এদিন তারা ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কি বলছেন স্বপনবাবু আমরা শুনবো। আজকে সাইবার ক্যাফেতে গিয়েছিলাম। সাইবার ক্যাফেতে বললো যে ব্লক হতে পারে, অসুবিধা নেই, আমি ব্লক করে দিলাম। কিন্তু সেখানে একটা জিনিস, রেশনের চাল যেটা তোলা হবে সেটা তো টিপসই দিয়ে, সেই টিপসই কিন্তু মিলবে না, তখন কিন্তু নো বায়োমেট্রিক দেখাবে, এটা কিন্তু তুলতে পারবে না, সেইটা বুঝে বলবে। আমি বললাম ঠিক আছে, ইতিমধ্যে সমরে ফোন পেয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, আজকে দেখা যাক কি হয়, রেজাল্ট হয়। তারপরে আমি ইতিমধ্যে স্টেট ব্যাংকে গিয়েছি, যেহেতু স্টেট ব্যাংকের সাথে আমাদের লেনদেন আছে। স্টেট ব্যাংকের এরা বললো যে দেখুন, এইটা নিয়ে আপনার ওরা যাই কিছু করে, মনে করুন এই কার্ডটা জাল করে ওরা করতে পারে, ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, অথবা যাই কিছু করুক, আপনার অরিজিনাল যার কাছে আছে তার কাছে কিন্তু দুটো জিনিস আসবে, একটা ওটিপি আসবে, একটা ফোন আসবে। ফোন এলে সাড়া দেবেন না, আর ওটিপি তো আপনি বলবেনই না। গুপ্তিপাড়া গঙ্গার ঘাটে সৌরভ বিশ্বাস নামে এক যুবকের সাইকেল ইচ্ছাকৃতভাবে ভেঙে দেওয়ার অভিযোগ উঠল গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল সদস্য বিশ্বজিৎ নাগের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে গুপ্তিপাড়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। কি বলছেন সৌরভ বিশ্বাস ও তার মা আমরা শুনবো। ওইখানে ভিডিও করতে চলে গেছে, সেই সাইকেল বিশ্বজিৎ ভেঙেছে, তার মধ্যে আসতে পারছিল না, চেঁচিয়ে চেঁচিয়ে ছেলে নিয়ে এসছে সাইকেলটা। নামটা অত বলা যায় না, মানে বড় সম্মান দিতে হয়, ঠিক আছে, বড় সম্মান দিতে হয়, কিন্তু এরকম করলে আমাদের এটা নিয়ে আবার কাজে কাজে যায়। একটাই সাইকেল, আর সাইকেলও নেই, কি করে কাজে যায়? কাজে যাওয়া তো বন্ধ হয়ে গেল। আমি বুধবার দিন সন্ধ্যাবেলা ইউটিউব ভিডিও করার জন্য গঙ্গার ঘাটে যাই। তো গঙ্গার ঘাটে রেলিং এর পাশে আমার সাইকেলটা রাখা ছিল। আমি 2 ঘন্টা পরে এসে দেখি যে আমার সাইকেলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। তো তখন কাউকে দেখতে পাইনি। তো সিসিটিভির মাধ্যমে দেখা যায় যে পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ নাগদা আমার সাইকেলটা ইচ্ছাকৃতভাবে জোর জবরদস্তি মানে সাইকেলটা আছাড় মেরে ভেঙেছে। তো তারপর আমি পুলিশের কাছে যাই, পুলিশ বলেছে সুব্যবস্থা নেওয়া হবে। অধ্যাপক শঙ্কর বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে আজ তেলিনীপাড়া অন্নপূর্ণা পুস্তকাগারে সামাজিকতা অনুষ্ঠানে সমাজসেবী ও অধ্যাপকদের বিশেষ শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করেন অধ্যাপকের পরিবার, পৌরপ্রধান অমিত রায়, অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, লেখক অরুণ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা। এদিন 97তম জন্মবার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে হুগলি জেলা ও কাজী নজরুল ইসলাম শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করেন অতনু কুমার বসু। এবছর মেমোরিয়াল ট্রাস্ট হুগলি জেলার পত্রিকা আম আদমি, গল্পকার সুতপা ভট্টাচার্য চক্রবর্তী, প্রাবন্ধিক শুভ্রাংশু কুমার রায় এবং শিশু সাহিত্যিক রঞ্জিত হালদারকেও বিশেষ সম্মাননা প্রদান করে। সামাজিকতার ব্যবস্থাপনায় অধ্যাপকের জন্মদিনে জেলার পত্রিকাগুলোকে বিশেষ সম্মান প্রদান করা হয় বলেও জানান অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। ইমামবাড়ার দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ডিএম বাংলোর দিকে চলে যাচ্ছে, ওই রাস্তায় ডান দিকে যেখানে মাদার ডেয়ারি দুধ আছে তার পেছনে মোগলপুরালে সেখানে নজরুল থাকবে। আর সরাসরি চুচুড়োর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে তার বাঁদিকে রোজ ফিরা, সেখানেও নজরুল থাকবে। আর পেছনে যে রাস্তাটা দিয়ে এলাম ওখানে তার ডান দিকে সংমিশ্র একটা গলি আছে, কাজ করা যায়, সেখানেও নজরুল থাকবে। কিন্তু ওই চৌমাথার মোড়ে আমি যখন এসে দাঁড়াই
আপনারা যখন গিয়ে দাঁড়াবেন ওই নজরুল অধিষ্ঠিত ওই 3টি বাড়ির কোনোটিরই অস্তিত্ব নেই। রোজ মিলা নাকি ভাঙা হচ্ছে, ভাঙা হয়ে গেছে। কাঠগড়ালের সেই বাড়িটার কোনো অস্তিত্ব নেই। আর এই মোগলপুরা লেনে যে বাড়িটায় হুগলি বিদ্যা মন্দিরের পেছনে থাকতেন তারও কোনো অস্তিত্ব নেই। আসলে আমরা দেখুন এই বাঙালি জাতি আজকে যদি বলি আমরা একটা সংকটাপন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে এইগুলো তার নিদর্শন, এইগুলো তার এক একটা তার প্যারামিটার। অথচ মাত্র 10 কিলোমিটার দূরে এই ইতিহাসটা সামান্যতম যত্ন আমরা নিতে পারিনি। প্রশাসনিক নিয়ম মানলো কিন্তু মোহনপুরা লেনের বাড়ি থেকে ঠিক দুটো দিকেই বলা যায়। তবে প্রশাসনিকভাবেও কিন্তু সেদিকে কোনো ধ্যান দেওয়া হয়। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। চুঁচুড়া হতে প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ষান্মাসিক শতানিক পত্রিকার নববর্ষ সংখ্যার প্রকাশ হলো এদিন। চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘের দ্বিতল থেকে এদিন শতানিক পত্রিকার নববর্ষের সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কবি এবং সাহিত্যিক। এদিন তাদের উপস্থিতিতে কিশোর প্রগতি সংঘ দ্বিতল যেন এক সাহিত্য সম্মেলনের রূপ নেয়। বিগত 10 বছর ধরে এই শতানিক পত্রিকা পুজো এবং নববর্ষ সংখ্যা প্রকাশ করে আসছে। এ বিষয়ে পত্রিকার সম্পাদক নিত্যরঞ্জন দেবনাথ বলেন, সাহিত্যের সাথে যুক্ত সকল কবি সাহিত্যিককে ধন্যবাদ। ধাপ্পা দিয়ে পাহাড় চূড়ো থেকে আলো ঠিকরে এসে চৌকো করে ছড়িয়ে পড়বে নদীর পাড়ের কুচকে যাওয়া ছবিটার এই ছায়াচ্ছন্ন ঢুকে বিছানায় গড়াগড়ি খায়। কি আনন্দ, কি আনন্দ, আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে। ভাবতে ভাবতে স্বপ্নরাজ্যে বিচরণ করি। অনেকক্ষণ সুগন্ধের আবেশে ভাসতে থাকি। এখন 3 দিন আমার স্বপ্নরাজ্য, কারণ খুশবু অলি যে সপ্তাহে এই বহুতলের ছাদে চাঁদের আলোয় পেতেছে ওদের আসর। ছুচো কীর্তন ধরেছে, নেংটি তুরুক তুরুক নাচছে, আরশোলা ফরর ফর করে একটু উড়ে নিচ্ছে। মাকড়সা জালে ঝুলে ট্রাপিজের খেলা দেখাচ্ছে। মাকড়সাই প্রথম কথা বলল, আজ সকলে আনন্দ করো, আজ এ বাড়িতে কোনো ঘাতক মানুষ নেই। আর গন্ধরাজের ভালোবাসার মাখামাখি দেখতে দেখতে হারিয়ে গেলাম শৈশবে চারুভূমিতে, যেখানে শৈশবের কোলাহল, সম্পর্কের জড়াজড়ি আর ভালোবাসার স্রোত, বাবার গম্ভীর কণ্ঠের শাসন, মায়ের মিঠে করার বকুনি, পুজোর সাজ, খেলার সাথী, স্কুলের বই, কৈশোরের আনত চাটুনি, সলজ্জ রক্তিম গান। চুঁচুড়া থেকে শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। চুঁচুড়ার দক্ষিণায়ন নতুনপাড়া জনকল্যাণ সমিতি পাড়ার সদস্যদের নিয়ে দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। রক্তদান শিবিরে 70 জন রক্তদাতা রক্তদান করবে এমনই লক্ষ্যমাত্রা নিয়ে পল্লীর ছোট থেকে বড়রা পরম উৎসাহে এই শিবিরের আয়োজন করে। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, কোদালিয়া 1 নম্বরের পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমিতির সম্পাদক তপন কুমার মণ্ডল বলেন, চুঁচুড়া হাসপাতালের সাহায্যে এই রক্ত সংগ্রহের কাজ চলছে। সকাল থেকেই রক্তদাতাদের মধ্যে রক্ত দেওয়ার একটা আলাদা উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। আমাদের টার্গেট 70 জনের। আমাদের এটা দ্বিতীয় বছর। জায়গাটা হচ্ছে দক্ষিণায়ন নতুন পাড়া জনকল্যাণ সমিতি। কেমন সাড়া পাচ্ছি? সাড়া আমাদের এখানে মানে ভালোই পাই। গত বছরও সাড়া ভালো পেয়েছিলাম, এবারও আশা করি মানে ভালোই পাবো আর কি। টার্গেট আছে এবারে 70 জন। উৎসাহ উদ্দীপনা তো এখানে আছেই। এখানে আমাদের ইয়ং জেনারেশনটা মানে প্রচুর, হ্যাঁ এরা প্রচুর খাটে, হ্যাঁ এদের এতে আর আমাদের পাড়ার লোকজন বা আশেপাশের লোকজনও খুবই ভালো, সবাই এসেছিলেন এখানে।
আর আমাদের এমএলএ অসিত মজুমদারও এখানে এসেছিলেন, আর দেবাশিস চক্রবর্তী উপপ্রধান উনিও এসেছিলেন। আমি এখানকার 145-এর আমি মেম্বার। আমার নাম তপন কুমার মণ্ডল। অন্যদিকে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি কি বলছেন আমরা শুনে নেব। এখানে জনকল্যাণ সমিতির উদ্যোগে যে রক্তদানের ব্যবস্থা করা হয়েছে, আমাদের একটু আসতে দেরি হলো। আর একটা ছাত্র শিবির করছে আমাদের ছাত্রদের অনুপ্রেরণা, যার জন্য একটু আসতে দেরি হলো, আমরা দুঃখিত। আর এই এপ্রিল মাসে রক্ত দান করা এটা একটা মহান কাজ। আপনারা জানেন যে এপ্রিল, মে, জুন, জুলাই এই 4টে মাস রক্তের খুব সংকট দেখা দেয়। এই সংকটকালে যারা রক্ত দিচ্ছে তারা মহান কাজ করছে। রক্তের অভাব এবং বিশেষ করে থ্যালাসেমিয়ার যারা পেশেন্ট আর দুর্ঘটনার জনিত কারণে যাদের রক্ত প্রয়োজন হয় সাথে সাথে তাদের জন্য রক্তদান একটা মহান উদ্দেশ্য। আমি জনকল্যাণ সমিতি এই মহান কাজ করে, যার জন্য আমাদের বড় অনুষ্ঠান থাকার পক্ষেও আমি দেবাশিস চক্রবর্তী উপপ্রধান নিয়ে আপনাদের কাছে এসেছি। কারণ আমি মনে করি যে এই রক্ত এটা একটা সর্বধর্ম সমন্বয়ের কাজ করে। কারণ রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো জাত হয় না। সেই জাত ধর্ম যাদের নেই এবং অর্থ ধর্ম সমন্বয়ের যে কাজ করে রক্ত, কারণ এই রক্ত মানব দেহ ছাড়া বিজ্ঞান আজও তৈরি করতে পারে। তাই জনকল্যাণ সমিতি দক্ষিণায়নে যে মহান কাজ করছেন, ওরা বলছে 70-72 জন রক্ত দেবে। গত দুদিন আগে আমাদের জনকল্যাণ গ্রাম পঞ্চায়েত রক্তদান করেছে এবং 87 জন মানুষ রক্ত দিচ্ছে। এবং আপনারা জানেন যে বর্তমান বিজ্ঞান এইটুকু করেছে, এই 1 বোতল রক্ত দিয়ে আরো 3-4টে মানুষের উপকার করা যাবে। সেই পদ্ধতিতে রক্ত দোকানের ব্যবস্থা করেছে। তাই আমি অনুরোধ করব যে জনকল্যাণ সমিতির মতো অন্যান্য যারা সামাজিক কাজ করেন তারা রক্তদান করুন, মানুষের জীবন বাঁচান এবং সর্বধর্ম সমন্বয়ের যে উদাহরণ ভারতবর্ষ সেটাকে অনুসরণ করুন, অনুকরণ করুন। আমি এই জনকল্যাণ সমিতির সমস্ত সদস্যকে অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং বাংলার নতুন বছর তারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে দীর্ঘায়ু কামনা করার জন্য ঈশ্বরের কাছে আবেদন করে আমি আমার পূর্ব বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্যামল কুমার সিনহার রিপোর্ট, সংবাদ 24। আইএসএল থেকে আরম্ভ করে কলকাতা লিগ, মোহনবাগানের জয়কে স্মরণীয় করে রাখতে চুঁচুড়া মেরিনার্সের উদ্যোগে আজ হুগলির রাজপথে চুঁচুড়ার তোলাফটক থেকে ঘড়ির মোড় হয়ে আবার তোলাফটক পর্যন্ত এক বিজয় মিছিল বের করল মোহনবাগান সমর্থকরা। এদিন মোহনবাগানের জার্সিতে মোহনবাগান সমর্থকরা রাস্তায় নামে, সেখানে ব্যান্ড সহযোগে এবং আলোর খেলাও চলতে থাকে। এদিন মোহনবাগান সমর্থকরা চুঁচুড়োর রাস্তা দিয়ে মোহনবাগানের জয়ধ্বনি দেওয়ার পাশাপাশি ঐতিহাসিক এই ক্লাবকে
তাদের মনের মণিকোঠায় ধরে রাখতে এবং সাধারণ মানুষকে মোহনবাগানের সম্পর্কে আরও বেশি উজ্জীবিত করতে এদিন তারা রাস্তায় নেমেছিল। কি বলছেন চুঁচুড়া মেরিনার্সের সদস্যরা আমরা শুনব। কারণ হচ্ছে মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব। বিগত 15-20 বছর ধরে যে সাফল্য এনে দিচ্ছে আমাদের, আমরা মোহনবাগানের সমর্থক, আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে। 1911 সাল থেকে মোহনবাগান সেই যে ব্রিটিশদের সঙ্গে লড়াই শুরু করেছিল, সবেতেই জয়লাভ ছিল আমাদের। এখনো বাংলার ফুটবল মরে যায়নি, মোহনবাগান বেঁচে আছে। মোহনবাগানের হাত ধরে আমরা এবছরে, গত বছর তো ছিলই, এবছরে যেভাবে আমরা সাফল্য পাই, যে সমস্ত দিকে আমরা রেকর্ড করেছি, পয়েন্টের নিরিখে, লিগ শিল্ড, কাপ, সমস্ত কিছু চ্যাম্পিয়ন হয়েছে এবং সুপার খেলা দেখেছি আমরা মাঠে গিয়ে বছরে। সেই মোহনবাগানের সাফল্য এবং এই ঐতিহাসিক যে মুহূর্তগুলো মোহনবাগান আমাদের জন্য উপহার দিয়েছে, এই উদ্দেশ্যে আমরা চুঁচুড়া মেরিনার্স, আমাদের একটা ফ্যান বেস আমাদের এখানে বরাবর আছে 2002 সাল থেকে। আমরা বিভিন্ন সোশ্যাল কাজগুলো করি, শুধু যে খেলা দেখতে যাই, আনন্দ করি তা নয়, আমরা রক্তদান শিবির করি। জুলাই মাসে আমাদের রক্তদান শিবির আছে, বস্ত্র বিতরণ থাকে আমাদের, আমরা মানুষের পাশে দাঁড়াই, তার সঙ্গে খেলা দেখি। মোহনবাগান আমাদের প্রিয় ক্লাব। 90 মিনিট আমাদের শত্রু যারা খেলার সময়, তার বাকি সময় আমরা সব বন্ধু। এই 90 মিনিট খেলার সময় আমরা সব বন্ধু হয়ে যাই, একটা হাতে হাত মিলিয়ে আমরা দল মল নির্বিশেষে আমরা মোহনবাগানকে ভালোবাসি। সবার আগে মোহনবাগান, সেই মোহনবাগানের এই চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য এবং একটা ইতিহাস সৃষ্টি করেছে এবছর মোহনবাগান, যার ফলে আমরা আজকে সমস্ত মেরিনার খোলা ফটক, যেটাকে আমরা মোহনবাগান মোড় বলে পরিচিত আমাদের কাছে, সেই মোড়ে আমরা জমায়েত হয়েছি। এখান থেকে আমাদের একটা শোভাযাত্রা, বিজয় র্যালি আমরা বার করব। মহিলা পুরুষ সব মেম্বাররা আমাদের আসছে, যারা মোহনবাগানকে ভালোবাসে তারা প্রত্যেকেই আসছে। মেম্বার ছাড়াও অনেক বাইরের থেকে আমাদের লোক আসছে, তারা বেরোবে আমাদের সঙ্গে, মোহনবাগানকে ভালোবেসে এগিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন চারদিকে যেন মেলা বসে গেছে, মোহনবাগান নিয়ে যাচ্ছে, যেটা আমরা কলকাতা মাঠে গিয়ে দেখি, আজ আমরা চুঁচুড়ার বুকে দেখছি। আমাদের গর্বে বুক করে যাচ্ছে যে মোহনবাগান আমাদের অন্তরের একদম, সেই মোহনবাগানের জন্য আজকে আমরা এই র্যালি করছি। আনন্দ করব সবাই মোহনবাগানের ঐতিহাসিক জয়গুলোকে স্মরণীয় করে রাখার জন্য। জয় মোহনবাগান, জয় মোহনবাগান।